ম্যাম হ্যাঁ বলছি কোশ্চেন কিন্তু খুব ভালো এসেছিল, আমি শুনলাম তাই। প্রচন্ড ভালো কোশ্চেন এসেছিল। মানে আমি আমার ক্ষেত্রে বলছি, আমি কোয়েশ্চেন পুরো কমন পেয়েছি। মানে কমন মানে কাকে কমন বলে, কিন্তু যেহেতু মাঝখানে আমার একটু পড়াশোনা চলছিল বলে আমার ভুল নিজের থেকে হতে পারে, কিন্তু কোয়েশ্চেন খুব ভালো ছিল। ফার্স্ট পেপার পেপার ওয়ানও ভালোই ছিল। আর সব থেকে এবার যেটা সমস্যা হয়ে গেছে, মানে ইংলিশে পড়ে পড়ে এসে তো হঠাৎ করে যখন বাংলা দেখছি, নর্মালি আমাদের চোখটা বাংলার দিকেই যাচ্ছে, তো বাংলাতে দেখতে গেলে যখন কিছু টার্মস আমাদের নিজেদের ভাষাতেই বুঝতে পারছি না, তখন দেখুন ইংলিশের দিকে ওই দোকানটা করতে করতে টাইমটা একটু যাচ্ছিল। 2 ঘন্টা তো যথেষ্ট। হ্যাঁ, মানে বাংলা ইংলিশ হওয়াতে দুটো যেটা বোঝা যাচ্ছে না সেটা বাংলা দেখে নেওয়াতে সুবিধাই হয়েছে, কিন্তু কিছু কিছু যে জিনিস দিয়েছে মানে ইংলিশটাকেই বাংলায় লিখে দিয়েছে, প্রস্থেটিকটাকে বাংলায় প্রস্থেটিকই লিখেছে, সেটার বাংলা মানেটা কিন্তু লেখেনি, এরকম আর কি দিয়ে দিয়েছিল। ভালোই হয়েছে। আমি শুনলাম সেটা যে ওভারঅল কোয়েশ্চেন নাকি খুব মানে ভালো হয়েছে, সত্যি খুবই ভালো কোশ্চেন করেছে এবার। এবার না মানে ব্যাপারটা বেশি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি যে তোরা মানে পড়াশোনাটা খানিকটা করেছিস বলে সোজা লাগছে নাকি ভুল বলছি? না না, ঠিকই। তন্নি ম্যাম আমি পড়েছিলাম অনেক, এই কারণে যে মনে হচ্ছে যে এটা না ওটা, মানে আরো আরো ডেপলি আরো একটু পড়ার দরকার। মানে এত সোজা প্রশ্ন হওয়াটাও কনফিউশন হয়েছে প্রচুর। আমি মোটামুটি পুরো বইয়ে যে যা সিলেবাস ছিল পুরোটাকে কভার আপ করেছিলাম। যে ওই আরেকটা বই আছে আমার আরিহান্টের বইটাকে আমি পুরোটা কভার আপ করেছিলাম, যে যদি এখান থেকে আসে যদি ওখান থেকে আসে, মানে আপনার মতো অত ভালো না পারলেও মানে একটা থাকে, আমার একটা ভিউ ছিল আমার কাছে। দেখলাম সেখান থেকে আমার, আমি তো বলবো আমি পুরো সব প্রশ্ন কমন পেয়েছি, কিন্তু আমার মাঝখানে যেহেতু একটু বাড়িতে সমস্যা চলছিল ওইটার জন্য আমার একটু সমস্যাটা হয়ে গেছে। নাহলে আমার কোশ্চেন দেখে আমার হচ্ছে নিজেকে চড় মারি, মানে এত কোশ্চেন হয়েছিল। আমি ভাবছিলাম এক্ষুনি বলি দুটো গালে দুটো চড় মাস। ঠিক আমার ওখানেই মনে হচ্ছিল, কিন্তু প্রশ্ন এত ভালো হচ্ছে। ভিডিওটা অন করে সবাইকে দেখে দুটো গালে চড় মার, তাতে যদি শিক্ষা হয় তাতে যদি সেই জায়গাটা দাঁড়াতে পারিস। তবে আমি এটুকু বুঝলাম যে আমি আমার ক্ষেত্রে বলছি, আমি যেরকম প্রসেসে পড়ছিলাম ঠিকঠাকই ছিল, মানে ওই ওয়েটা ঠিকঠাকই ছিল, ওরকম করে পড়লেই মনে হয়। আমি তোদের মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু চেপে পড়লে যেখানে পাশ করা যায় সেখানে ওই টুকুনি চেপে আমি পড়বো না কেন? বল, আমার কাছে তার পড়ার দরকারই হয় না। না দিদি, না দরকার আছে এই কারণে, যখন এই যে বললাম না ডেপলি প্রশ্নগুলো যখন এসে ওপর ওপর দিয়ে একটা কনসেপ্ট ছিল, ওপর ওপর দিয়ে তো প্রশ্ন হয় না, হয়নি। আমি বলছি যে তামসী তোকে বলছি, মানে আমি না তার আগে থেকেই আমি আর কি জানি আর কি, আমি তো পড়াচ্ছি। তামসী তোমার পড়ার কিন্তু এখনো অনেক বাকি আছে ইন দ্য সেন্স তোমার যে পরিমাণ লেবারটা দেওয়া উচিত সেই লেবারটা তোমার মধ্যে আমি পাচ্ছি না, না রোশনির মধ্যে পাচ্ছি, না দেবলের মধ্যে, না হচ্ছে তোমার মল্লিকের মধ্যে। আমি যদি ভুল বলে থাকি বল। না না, সে তো ঠিকই। মানে যে ইয়েটা নিয়ে আমাকে, যে রাশটা টেনে নিয়ে আমাকে পড়তে হবে, না হলে কিন্তু এত দিন লাগার কথা নয়। জুনে আছে নেট? হ্যাঁ, ডিসেম্বরের সেট, ডিসেম্বরে আবার সেট আছে। তন্নি হ্যাঁ বলুন। আমি ডোর স্টেপের ইমেল আইডি আর পাসওয়ার্ড পেয়েছেন? ঠিক আছে। তাহলে দেখো আমি একটা জায়গা থেকে কোয়েশ্চেন নিয়ে কিনেছি আর কি, কোয়েশ্চেনটা তো আমি ওটা ইমেল আইডি মানে যেটা দিয়ে আমি ঢুকেছিলাম আর যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে ঢুকে
3000 না 4000 কোয়েশ্চেন আছে উইথ সলিউশন। হুম, সেগুলো সব তোমরা করবে, আমি আজকেই দিয়ে দেবো। আচ্ছা। বুঝেছো? প্রশ্ন করো, প্রিভিয়াস প্রশ্নগুলো নিয়ে বসো, সেগুলো নিয়ে পড়ো, সেগুলো নিয়ে সলভ করো, বারবার সলভ করো। আমি আরো প্রোভাইড করব। যত বেশি পরিমাণে করবে তত বেশি পরিমাণে দেখবে তোমাদের কাছে মনে হবে হ্যাঁ আমার কাছে খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা। মৌমিতার কেমন হয়েছে মোটামুটি হয়েছে। ফার্স্ট পেপার? ফার্স্ট পেপারের অঙ্কগুলো বাদ দিয়ে বাকিগুলো ঠিকঠাকই আছে মোটামুটি। অঙ্কগুলো অনেকগুলো পড়েছিল, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে আর পার্সেন্টেজ, এভারেজ, ওগুলো একটু গন্ডগোল হয়েছে। আচ্ছা, দেবল বাবা? সেকেন্ড পেপার, হ্যাঁ মৌমিতা বল সেকেন্ড পেপার। আর সেকেন্ড পেপারটা ইন্ডিয়ান ওয়েস্টার্নটা মোটামুটি হয়েছে, কিন্তু ওই মডার্ন ওয়েস্টার্ন থিঙ্কার থেকে যেগুলো এসেছিল ওগুলো একটু ঠিকঠাক অসুবিধা হয়নি। হচ্ছে। হ্যাঁ, এগুলো মানে ওই অসুবিধা যে হচ্ছে, তাই তো? উইটগেনস্টাইন, রাসেল আপনি পড়িয়ে দিয়েছিলেন, ওগুলো ঠিক আছে। এবার বাকি যে প্রাইস থেকে প্রশ্ন এসছে, কোয়াইন থেকে, ওগুলো একটু আচ্ছা। সমস্যা হয়েছে। আচ্ছা, দেবল কেমন হয়েছে? দেবল ম্যাম হয়েছে ভালো, মোটামুটি ম্যাম ভালো হয়েছে ম্যাম। ওকে, সাথী দিয়েছিলি? না দিন ওকে ঠিক আছে, চলো। তাহলে আমি আমরা আগের দিনকে পড়ছিলাম যে হাইড্রিগারের জায়গাটা থেকে তিনি 3টে বিষয়কে ব্যাখ্যা করেছিলেন। একটা হচ্ছে ডিজাইন, একটা টাইম, আর একটা হচ্ছে বিং। বিং বলতে তিনি বলছেন ফিলোসফির লক্ষ্যই হচ্ছে বিংকে দেখা। আর বিংকে আমরা কিভাবে পাবো? নেতি ভাবে পাবো। আমরা যেরকম ভাবে ব্রহ্মকে পেয়েছিলাম নাথিংলেস, সেই জন্য বলছে নাথিংলেস ইজ নাথিং। এইভাবে আমরা বিংকে বুঝতে পারবো। বিংকে যদি বুঝেই ফেলি তাহলে আর বিংকে আমি খুঁজে পাবো না, ধরতে পারবো না। এই পর্যন্ত আমার মনে আছে আমি পড়িয়েছিলাম। এবার আমি যেটা বলবো, ম্যান অ্যাজ বিং ইন দ্য ওয়ার্ল্ড। দ্বারা রেকর্ডিং করি। কোথায় গেল তোদের নেটের? তাহলে আজকে যেটা বলবো, হাইডেগারের ম্যান অ্যাজ বিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বলছে এই যে ফিলোসফির আলোচ্য বিষয় হচ্ছে বিং, মানে বিং ইন দ্য সেন্স অফ, ধরে নে একটা অতীন্দ্রিয় এরকম, যেটা রিয়ালিটিতে আমরা সেরকম ভাবে পাবো না। তাহলে মানুষকে কিভাবে সে জায়গাটা দিচ্ছে সেটা করার জন্য পড়ছি। অ্যাকর্ডিং টু হাইডেগার, ম্যান ফাইন্ডস হিমসেলফ ইন এ ওয়ার্ল্ড। ম্যান কি করে? এই জগতের মধ্যে থেকে নিজেকে খোঁজে, হুইচ ইজ ডিজাইন, যেটাকে বলা হচ্ছে ডিজাইন, and which he cannot but be related to or concerned about. আবার আমরা কি দেখি? আমরা সাধারণত কি করি? জগতের মধ্যে থেকে নিজেকে খোঁজার চেষ্টা করি, রিলেট করি নিজেকে, কনসার্ন হই তার উপরে। এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল কথা। সাধারণ মানুষের জায়গায় কিন্তু এরকম ধরনের বিষয় হয় না। তাই বলছে যে হুইচ হি ক্যান নট, আমি জানি আমি কি নই, বাট হি রিলেটেড টু, কিন্তু সে ওয়ার্ল্ডের সঙ্গে নিজেকে রিলেট করার চেষ্টা করে, অর কনসার্ন অ্যাবাউট, এবং সেই বিষয়গুলো সম্পর্কে কনসার্ন হওয়ার চেষ্টা করে যে এটা কি, এটা কেন, এটা কি নয়। তাই বলছে যে মানুষ ওয়ার্ল্ডের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করে। There may be no validity or reason of the world which surrounds him. এটা হচ্ছে এর কোনো বৈধতা বা হচ্ছে কোনো যুক্তি, আমরা যেটা বলছি যে রিজন অফ দ্য ওয়ার্ল্ড, জগতের যে ওয়ার্ল্ড যা তার চারিপাশে রয়েছে, মে বি নো ভ্যালিডিটি, তার হয়তো বৈধতা নেই, তার হয়তো যাচাইযোগ্যতা নেই, কিন্তু সে তার মধ্যে থেকেই খুঁজে বেড়ায়। বাট ওয়ান্স দেয়ার হি ক্যান নট বাট বি কনসার্ন অ্যাবাউট। সে বলছে যে মানুষ হচ্ছে, হাইডেগার বলছে, বাট ওয়ান্স দেয়ার হি ক্যান নট, সে জানে আমি কিছু নই, তবুও সে তার মধ্যে থেকেই কনসার্ন হওয়ার চেষ্টা করে। আমি কে, আমি কি, আমি মানে আমার জগতের অস্তিত্ব কোথায়? In the world,
certain things happen over which he has no control. জগতের মধ্যে আমরা দেখতে পাই যে অনেক অনেক ঘটনা এরকম ঘটছে যেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তাহলে হাইটেক আছে ম্যানকে বিং বলছে ওয়ার্ল্ডের মধ্যে যে মানুষ, তার থেকে তিনি সত্তাকে খুঁজছেন। তাতে তিনি বলছেন যে আমাদের উপরে অনেক অনেক কিছু ঘটনা ঘটে। ইন দ্য ওয়ার্ল্ড সার্টেন থিংস হ্যাপেন ওভার হুইচ হি হ্যাজ নো কন্ট্রোল। অনেক ঘটনা ঘটে যার উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর থিংস হুইচ হি ইউজেস অ্যাজ টুলস। আবার সে কি করে, মানুষ আবার কি করে, এমন অনেক জিনিস আছে যেগুলোকে সে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। হি অপারেটস অন দ্য ওয়ার্ল্ড উইথ দেয়ার হেল্প। সেই টুলস গুলোকে নিয়ে সে জগৎকে অপারেট করে। দ্য ইনার প্রিন্সিপাল হুইচ organizes relations to the world is care and concern. কিন্তু অন্তর যে নীতি যেটা কাজ করে জগতে সম্পর্কে কনসার্ন হওয়ার জন্য, আমি কি এই জগতে, আমার কি আছে, তো এই যে কনসার্ন হওয়া সেটা হচ্ছে কি কেয়ার। এই কেয়ার আর কেয়ার এথিক্স দুটো আলাদা। একটা যেন কনসার্ন জগতের প্রতি। Care is therefore the basis of being there. আমি যত্নের সঙ্গে, প্রযত্নের সঙ্গে এবং কনসার্নের সঙ্গে বিংকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। তাহলে কেয়ার ইজ therefore the basis of being there. তাহলে ওই মানুষের ওয়ার্ল্ডের মধ্যে যে মানুষ যে নামক সত্তা, সেটা হচ্ছে আমরা ওই কেয়ারের মাধ্যমেই পাবো। In his relation to the world, man experiences various modes like curiosity, anxiety, boredom, fear, dread. মানুষ অনেক রকমের অভিজ্ঞতা লাভ করে। কখনো আমাদের কৌতূহল, কখনো অ্যাংজাইটি হয়, কখনো হচ্ছে আমাদের বিয়ারডম, মানে আমরা অন্যমনস্ক হই, আমাদের একটা বিষণ্ণতা মনের মধ্যে জাগে, কখনো প্রচন্ড পরিমাণে ভয় হয়, ভীতির উদ্রেক হয়, ভয়ের ভয়। The mood of boredom signifies that the whole world affects us. যখন আমরা বিষণ্ণ হই বা ক্লান্তিকর অবস্থায় হয়ে পড়ি, কিছুই যেন ভালো লাগছে না, তখন যেন পুরো ওয়ার্ল্ডটা আমাকে যেন কেমন ভাবে এফেক্ট করে। এফেকশনের মধ্যে দিয়ে আমার যেন হয় যে কি আছে জগতে, কেন আমি আছি, কিসের জন্য আছি। জগতের পরিপ্রেক্ষিতেই আমাদের চিন্তা ভাবনাটা এগোয়। And that nothing of permanent interest or value is there in the world for us. তখনই কিন্তু আমরা দেখি যে কোনো কিছুই পার্মানেন্ট বলে, শত মূল্য বলো বা পার্মানেন্ট তার ভ্যালু আছে, ইন্টারেস্ট আছে, যেটা হচ্ছে জগতে আমাদের আছে, এরকম কোনো কিছু আমরা খুঁজে পাই না। তাহলে বলছে যে যখন আমরা এই যে বাস্তব জগৎ, যে রিয়ালিটির জগৎ, সেই জগতের মধ্যে নিজেকে আটকে রাখবো, জগতের মধ্যে দিয়েই আমরা চলবো, ফিরবো, ঘুরবো, জগতের মধ্যেই আমাদের নিজেদের চাহিদা, বাসনা সমস্ত কিছুকে আটকে রাখবো, তখন কিন্তু তোমার বিং এটা বুঝতে পারবে না। কিন্তু যখন তুমি জগৎ সম্পর্কে কনসার্ন হবে, কেমন ধরনের কনসার্ন, জগৎটা কি, কেন, কোথা থেকে এসছে, আমার কি ভ্যালু আছে, আমার ইন্টারেস্ট কি, আমার এই সমস্ত জগতের প্রতি, যে জগৎটা আমি দেখছি তার প্রতি আমাদের ক্লান্তিকর বা বিতৃষ্ণা জাগছে কেন, এই জগৎটা তাহলে কি, এই জগতের বাইরে কি কিছু আছে। তখনই কিন্তু আমার মধ্যে থেকে একটা বিং এর সত্তা আমি আস্তে আস্তে ডেভেলপ করব। নিজেদের মধ্যে থেকেই না, ব্রহ্ম তো আমি, অদ্বৈত বেদান্তে বলা হয়েছে অয়ং ব্রহ্মাস্মি, তাহলে আমি তো ব্রহ্ম। কিন্তু আমি আমাকে বুঝতে পারছি না, কেন না আমি ডিজায়ারের দ্বারা আবদ্ধ। যখন এই ডিজায়ার গুলো কোথায় রয়েছে, এই ডিজায়ার গুলো জগতে রয়েছে। আমার যে তৃষ্ণা, আমার আকাঙ্ক্ষা, আমার চাহিদা, এগুলো সব জগতে, বিষয়ের প্রতি আমার। এবার বিষয়ের সেই জায়গা থেকে যখন আমার বিতৃষ্ণা হবে, ক্লান্তিকর অবস্থা হবে, তখন আমি জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে অন্য একটা সত্তায় রূপান্তরিত করব। ফলে জগৎ থেকেই তুমি কিন্তু বিংকে আস্তে আস্তে রিয়ালাইজ করতে পারবে। এনি ডাউট? বল।
না ঠিক আছে না, আছে তো বল। বলছি কেয়ারটাকে আর একবার একটু বলুন যে কেয়ারটা এখানে কি অর্থে প্রয়োগ করেছে ওরা? কনসার্ন অর্থে। কেয়ার অ্যান্ড কনসার্ন এখানে হচ্ছে, কেয়ার মানে তো যত্ন করা। তুই একটা গাছকে যত্ন করিস, একটা ফুলকে যত্ন করিস, সেই যে যত্নটা, আমি আমার খুব সুন্দর একটা জিনিসকে আমি যত্ন করছি। আর জগতের প্রতি তুই কেয়ার, দ্যাট কেয়ার ইট ডাজ নট মিন গাছ কাটবি না, এনভায়রনমেন্ট নষ্ট করবি না। যেন জগৎ কি, কেন, এটা জানার একটা যত্নশীলতা, ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই ধরনের কনসার্ন। না হলে তুই বিইংকে তো পাবি না। বিইং তো হচ্ছে তোর মেটাফিজিক্যালি জায়গা, ফিলোসফির তো সেই অ্যাবস্ট্রাক্ট জায়গা নিয়েই আলোচনা করা। তোর মধ্যেই বিইং আছে, তুই তোকে পাবি কোথার থেকে যদি এই জগতের মধ্যে নিজেকে আটকে রাখিস, ডিজায়ারের দ্বারা যদি আটকে রাখিস? কখন তুই তোর চাহিদাগুলোর থেকে তোর জগতের প্রতি বিতৃষ্ণা জানবে? যখন তোর মধ্যে বিতৃষ্ণা জন্মাবে যে এই জগতের এই সমস্ত কিছু আর ভালো লাগছে না, আর এগুলো মানে তার মানে এই সময়ে তোমাদের এই বয়সে এটা বোঝা একটু কঠিন ব্যাপার। মাঝে মাঝে আমার যেরকম মনে হয় কি আছে, কোনো লাভ নেই, আর কোনো যেন চাহিদা নেই, কিচ্ছু নেই, কোনো আসক্তি নেই, কিছু ভালো লাগে না, কোনো মাঝে মাঝে কোনো আনন্দ নেই, কিছু করেই আনন্দ পাই না। এই যে একটা বিতৃষ্ণা, তাহলে এই জীবনটা কিসের জন্য, এই জগৎটা কিসের জন্য? এই যে নিজের মধ্যে আস্তে আস্তে রিয়ালাইজেশন, এইটা হচ্ছে তোমার, তুমি যত্নশীল হচ্ছ কার জন্যে? বিইংকে পাওয়ার জন্যে। এই ধরনের কনসার্ন, কারণ শব্দ নেই কোনো বোঝানোর জন্য। বোঝা গেছে তোর? নেই? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। দেখ না, বলছি ইনার প্রিন্সিপাল। ইনার প্রিন্সিপাল মানে কি? তোর অন্তরের যে নীতি, অন্তরের নীতি, নীতি কথাটা বলতে গেলেও বিচ্ছিরি ঘটঘট লাগে। তোর অন্তরের যে একটা প্রগাঢ় প্রশান্তির চাহিদা, তার প্রতি, সেটা হচ্ছে যত্নশীল, জগতের প্রতি যত্নশীল হচ্ছিস। সেই জন্য বলছে which organizes relations to the world। সেই তোর অন্তরের চাহিদা জগতের সঙ্গে কোন সম্বন্ধে আবদ্ধ হচ্ছে? কনসার্ন এন্ড কেয়ার। তোর যখন ভেতরের চাহিদা ওরকম আসবে, তখন তুই জগতের প্রতি যে ধরনের যত্নশীলতা দেখাবি, যে ধরনের কনসার্ন প্রকাশ করবি, সেটাই হবে তোর বিইংকে খুঁজে পাওয়ার একটা রাস্তা। বোঝা গেছে? বুঝতে পেরেছি। ওকে, নেক্সট চলে যাই। আচ্ছা, আরিফ কি জয়েন করেছে? হ্যাঁ ম্যাডাম, জয়েন করেছি। অ্যাকচুয়ালি কি, ওই যে সময় জয়েন করছিলাম আমার টিআইসি ফোন করে দিয়েছিল, ও আচ্ছা আচ্ছা, এবং আমি বলতেও পারলাম না, দিয়ে আমার একটু লেট হয়ে গেল। সরি ম্যাডাম। ইটস ওকে 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 ওকে। হাইড্রেকার কি শোনা গেল? আমি আপনার 8:17 জয়েন করেছি ম্যাডাম। আমি মানে আমি ও ইয়ে দিয়ে দিয়েছি, ভয়েস মেসেজ দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। এবার তার মানে হাইড্রেকার যেটা বলতে চাইছেন যে ওই একদম ধরে নে, হাইড্রেকার মানে অদ্বৈত বেদান্তের ব্রহ্ম। যে ফিলোসফির আলোচ্য বিষয় কি হবে? বিইং। বিইং হচ্ছে এই জগতে পাওয়া যাবে না, বিইংকে পেতে গেলে অন্য জগতে যেতে হবে। একটা মানে যেরকম ভাবে শ্রী অরবিন্দের কথা আমরা বলি, যদি বিবেকানন্দের, রবীন্দ্রনাথের কথা, এরা ঋষি, এদের রিয়ালাইজেশন পাওয়ার যে সত্য, মানে গৌতম বুদ্ধ থেকে মহাবীর থেকে শুরু করে তারা যে রিয়ালাইজেশনের সত্যের পথ পেয়েছিলেন। তো আমার পড়ে মনে হচ্ছে হাইডেগার ওই রকম একটা সত্যকে জানাটাই ফিলোসফি বলে বলছেন। কারণ এর আগে আমরা যখন পড়ছি উইটগেনস্টাইন মানে এক্সিস্টেন্সিয়ালিজম, আমরা যেন দেখতে পাচ্ছি যে এই যে জগতের যেভাবে আমরা ল্যাঙ্গুয়েজে প্রকাশ করছি, ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে তারা বেশি মাতামাতি করছে। তারা বলছে আমরা জগতে এইরকম ধরনের ল্যাঙ্গুয়েজকে এইভাবে আমরা এক্সপ্রেস করব, মানে ফিলোসফির যে মূল সত্তা, যে ফাউন্ডেশন অফ প্রিন্সিপলস, সেগুলো যেন থেকে সরে আসছে। ফলে যেন ফিলোসফিটাকে মেরেই ফেলছে, যেন সায়েন্স তার মধ্যে প্রয়োগ করে, সায়েন্সের মতো একটা মেথড প্রয়োগ করে একটা ইউনিভার্সাল ট্রুথ আবিষ্কার করতে চাইছে।
কিন্তু ফিলোসফির জায়গা তো অন্য। ফিলোসফিতে ওরকম জায়গা নিয়ে কথা বলবে না, ওরকম ভোতা ভোতা কথা বলবে না। ফিলোসফির জায়গাটাই পুরোটা অ্যাবস্ট্রাক্ট। তো সেই জায়গা থেকে আমরা বিইংকে পাবো জগতের মধ্যে থেকেই। ম্যান অ্যাজ বিইং, মানুষই হচ্ছে জগতের মধ্যে থেকে সেই সত্তা। তারা বলছে এরপরে যে ডেথ ইজ অ্যান inescapable fact of human existence. আমরা জানি মানুষ হলে সে মরবেই মরবে, তাহলে মৃত্যুটার হাত থেকে আমরা কোনো দিনও নিজেকে ঠেকিয়ে রাখতে পারবো না। ইট ইজ নট বি ইভেডেড, আমরা কিছুতেই একে কোনোভাবে ইভাইড করতে পারবো না, আমরা সরাতেই পারবো না, এড়াতেই পারবো না। Ordinarily we remain oblivious of this and suppress it. আমরা সাধারণত কি করি, আমরা এই ব্যাপারটাই, মৃত্যুটা নিয়ে সাধারণত অন্যমনস্ক থাকি এবং আমরা বলে যাই ও মৃত্যু তো আছে, মরবো তো একদিন না একদিন, আমরা এগুলো নিয়ে ভাবি না। বাট দ্য মোমেন্ট ইট ইমার্জ ইন আওয়ার কনসিয়াসনেস, যেই মুহূর্তে ওই মৃত্যুটার চিন্তাটা আমার চেতনার মধ্যে জাগ্রত হয়, ইট প্রডিউসড ডিলাইট, তখনই যেন একটা ভয়ের ভয় শুরু হয়ে যায়। মানে ভয় তো, মৃত্যু ভয় তো সবারই আছে, কিন্তু আমি এখন মরছি না, কিন্তু কোনো কোনো সময় এমন একটা মোমেন্ট আসে তখন যেন মরাটা, যে মরবো সেটা তো ভয় আছে, তার থেকে এই মুহূর্তে মরে যাব, সেই ভয়ের ভয়টা, সেটাকে বলছে ডেড। মানে আমি প্রচন্ড পরিমাণে ভীতু হয়ে যাই, এ ভায়োলেন্ট ফিয়ার, একটা ভীষণ পরিমাণে ভয় আমাদের মধ্যে চলে আসে। It pulls man out of his self-forgetfulness and confronts him with the reality. It pulls man out of his self-forgetfulness. সে যে নিজে নিজে ভুলে গেছিল সেটার থেকে আমাকে টেনে নিয়ে আসে এবং আমাকে রিয়ালিটির সামনে দাঁড় করিয়ে দেয়, দেখো তোমাকে একদিন মরতে হবে, তুমি মরবে, এই মুহূর্তেই হয়তো তুমি মরে যাবে। এইভাবে আমাকে রিয়ালিটির থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল, কিন্তু বিশেষ বিশেষ মোমেন্টে আমাকে রিয়ালিটির সামনে দাঁড় করিয়ে দেয়। কারণ আমরা প্রত্যেকেই জানি রিয়ালিটিতে আমরা মারা যাব, কিন্তু যেই মুহূর্তে আমি ভাবছি যে এই মুহূর্তে আমি মরে যাব, তখন যেন আমি রিয়ালিটির সামনে দাঁড়িয়ে পড়ি, মৃত্যু আমি এই মুহূর্তে মরবো, তখন যেন সেই ভয়টা দ্বিগুণ পরিমাণে ভয় হিসেবে আমাদের কাছে এসে প্রকাশ করে। হিজ অথেন্টিক এক্সিস্টেন্স, সেটাই যেন প্রকৃতপক্ষে আমাদের সত্তাকে দাঁড় করিয়ে দেয় মৃত্যুর মুখের সামনে। ইন ফেস অফ ডেথ ম্যানস আইজ শিফট ফ্রম দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড অ্যান্ড কনসেন্ট্রেট অন হিজ পার্সোনাল বিইং। তখন যেন এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে আমার সমস্ত কিছু দূরে সরে যায়। যে মুহূর্তে আমি মরতে চলেছি সেই মুহূর্তে যেন সমস্ত এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে আমার চোখ সরে যায়, শিফট হয়ে যায়, এবং আমি যখন আমার তখন পার্সোনাল বিইংকে দেখতে পাই, যে আমি এই মুহূর্তে আমি মরতে চলেছি, জগৎ আমার কাছে মিথ্যা, সমস্ত কিছু তখন সব দূর হয়ে যায়, তখন আমার পার্সোনাল আইডেন্টিটিকে আমি বুঝতে পারি। হি বিগিনস টু থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হিজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সে তখন সেই মুহূর্তে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ইত্যাদি নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করে। হি রিকগনাইজ দ্যাট ফিউচার ডিপেন্ডস আপন হিজ প্রেজেন্ট অ্যাক্টস। সে যেন রিকগনাইজ করে যে আমার ভবিষ্যৎ, আমার যে বর্তমান যে কাজকর্ম করছি সেটাই আমাকে ভবিষ্যতের জায়গায় দাঁড় করিয়ে দেবে। অ্যান্ড হি রিয়ালাইজ দ্য অপরচুনিটিস লস্ট বাই হিম। এবং সে রিয়ালাইজ করে কি কি অপরচুনিটি সে লস্ট করেছে, কি কি সুযোগ সে মিস করে গেছে, টু লিড অ্যান অথেন্টিক লাইফ। তখন যেন তাকে একটা অথেন্টিক লাইফে দাঁড় করিয়ে দেয়, যেন সে তখন পারফেক্ট সত্তা, পারফেক্ট বিং। দিস প্রডিউসেস ইন হিম এ সেন্স অফ গিল্ট। তখন তার মধ্যে যেন একটা বিবেকের যন্ত্রণা শুরু হয়। হি রিসলভস টু ওয়েক আপ অ্যান্ড বি অ্যান অথেন্টিক পার্সন হু ফ্রিলি চুজেস টু বি। সে তখন কি হয়, সে রিসলভস টু ওয়েক আপ, সে রিজলভ করে, সে আবার হচ্ছে বেঁচে ওঠার সেই জায়গাটা দেখে, তখনই সে যেন একটা অথেন্টিক ব্যক্তি হিসাবে করে ওঠে। তার আগে পর্যন্ত সে জগতের সঙ্গে মিশে তার ডিজায়ার, তার আকাঙ্ক্ষা, সমস্ত কিছুর মধ্যে
কিন্তু সে ছিল, তখনও সে কিন্তু মৃত্যু ভয়টাকে জানে না, মৃত্যু ভয়টা নিয়ে রিয়ালাইজ করেনি। ইন দ্যাট মোমেন্ট he or she realized that I lost my life, just a moment. তখন সে যেন ভেতরে কি করতে পারিনি, কি কি করেনি, সেইগুলো নিয়ে তার মধ্যে যন্ত্রণা শুরু হয়। সেই সময় সে কিন্তু অথেন্টিক একজন পার্সনে পরিণত হয়। দেখ, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আমাদের মধ্যেই তো বিং আছে, খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। একটা রিসার্চে তোদের হয়তো বলেছি যে বাইরে একটা রিসার্চে পড়ছিলাম একটা পেপার, সেখানে বলছে যে একটা হসপিটালে 88 বা 90 ঊর্ধ্ব মানুষরা হসপিটালে ভর্তি। বলছে তাদের উপরে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই জীবনে কি কি করলেন না। বলে ম্যাক্সিমাম জনের এটাই কথা, সময় করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারিনি, সোশ্যালাইজেশন করতে পারিনি, কারোর সঙ্গে কথা বলার সময় পাইনি ভালোভাবে। এগুলো যেন মনে হচ্ছে এখন যদি সময়টা ফিরিয়ে দিত ওইগুলো বেশি করে করতাম। কি করলাম? শুধু কাজ 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 কাজ, আর পয়সা ইনকাম করা, রোজগার করা, আর তো কিছু করিনি। তাহলে এই যে গিল্ট, এই যে কারোর সঙ্গে না মেশা, না কথা বলা, সময় নেই, এই যে জায়গাগুলো যখন ওই সময় এসে রিয়ালাইজ হয় যে আমি তো মরতে বসেছি, আমি তো মরতে চলেছি, তখন যেন নিজেকে ভালো করে চেনা যায়। তার আগে পর্যন্ত নিজেকে ভালো করে চেনা যায় না, কারণ আমরা তো সবসময় যেন একটা আর্টিফিশিয়াল জায়গায়, আর্টিফিশিয়াল একটা রিয়ালিটিতে রয়েছি। আমি কি? আমাকে বললে আমি ভালো ভালো কতগুলো কথা বলবো আমার সম্বন্ধে, কিন্তু আমি প্রকৃতপক্ষে কে আমি বলতে পারবো। আমার খারাপটা আমি বলতে পারবো, আমার ভালোটা আমি বলতে পারবো, আমার কোথায় অন্যায়, কোথায় ঠিক, কোথায় ইত্যাদি ইত্যাদি সব আমি বলতে পারবো। যখন এই রিয়ালাইজেশনটা আমার মধ্যে হবে তখন আমি হচ্ছে অথেন্টিক মানুষ। তার আগে পর্যন্ত আমরা রিয়ালিটি এমনি ঘুরে ফেরাই। ওই যে তোমার ওই রকম অথেন্টিক জায়গা থেকে তুমি আস্তে 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 চিনবে নিজেকে, তাহলে জগতের মধ্যে থেকেই তুমি কিন্তু বিংকে পাচ্ছ, উড়ে উড়ে তোমাকে পেতে হবে না। এটা হচ্ছে হাইডেগারের কথা। ক্লিয়ার? ইফ এনি ডাউট প্লিজ জলটা দে তো। বলো। এটা বল না। কারোর কোনো কথা নেই, তার মানে কিছুই বুঝিসনি। আরে কেউ যদি কিছু না বুঝে থাকিস তাহলে আমি তো বকে যাচ্ছি, বল বুঝেছিস না বুঝিসনি আমার কথা, নাকি আমার কথা কিছু শোনা যাচ্ছে না? না না বুঝেছি। মানে তিনি খুঁজতে চাইছেন যে এই জগতের মধ্যে থেকে বিংকে, কারণ ফিলোসফির আলোচ্য বিষয় হচ্ছে বিং। তো বিং হচ্ছে ফিলোসফি এরকম নয় যে আকাশ বাতাস নিয়ে কথা বলবে, এর মধ্যে থেকেই জগতের মধ্যে থেকেই বিংকে পাওয়া যাবে। এটা হচ্ছে মূল কথা। এবার কিভাবে পাবো? যখন আমি অথেন্টিক মানুষ পরিণত হব। আচ্ছা আরিফ, তোর কাছে বই আছে ট্রুম্যানের? আমার কাছে বই নেই তো। এই মমিতা, মমিতা একটুখানি দিয়ে দে না রে। হ্যাঁ আমি পাঠাচ্ছি। একটু দিয়ে দে ওকে। হ্যাঁ আরিফ, তাহলে পরীক্ষা দিচ্ছিলি কি বই পড়ে? সুম্যান বা তোমার আরিয়ান কি বই পড়ে পরীক্ষা দিচ্ছিলি, নাকি কিছু না? আমার কাছে ম্যাডাম ওই কিছু নোটস আছে, সেই নোটস গুলোই মাঝে মাঝে একটু পড়তাম এই আর কি। কিসের নোটস আছে? নেটের? হ্যাঁ, ওই নেট সেটের জন্য। তোর নেট সেটের এত নোটপত্র আছে, তারপরে আবার পড়তে এসেছিস? না অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি অনেকদিন থেকে ডিটাচ হয়ে গেছি, যার ফলে আমি বিষয়ে ভুলতে শুরু করেছি। আর যে স্কুলে আমি জয়েন করেছি সেইটা একদম কেমন, মানে স্কুল আমাকে ভুলিয়ে দিচ্ছে। আমি একদম ম্যাডাম আপনি কিছুই এখন জানি না, এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। না সেটা নয়, নিশ্চয়ই জানো, একটুখানি রিক্যাপ করতে হবে, এটাই আর কিছু না।
যার জন্য আমি চাকরি থাকার জন্যই আরো মানে টিউশন ভেরি গুড এফোর্ট, ভেরি গুড এফোর্ট। অনেকে চাকরি পাওয়ার পর মনে করে আর কি দরকার আছে, ওই যে কথা বলে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, এরকম ধরনের কথা বলে অনেককে শুনি। ছেড়ে যেত, কি দরকার? তা তুমি যে ছেড়ে না দিয়ে নিজেকে আপডেট করার চেষ্টা করছো, বিংকে খোঁজার চেষ্টা করছো, থ্যাংক ইউ। মমিতা দিয়ে দেবে, কারণ আমি ফেব্রুয়ারি থেকে নতুন শুরু করব। আরো 2-3 জন বলেছে, অতএব সেটা শুরু করতে হবে। এবারে বললাম তো সেটের পরীক্ষা তন্নি, তারপরে দেবল, মৌমিতা ওরা দিয়েছে। মোটামুটি একটু পড়াশোনা করলেই পাবে। যদি চেপে ধরে পড়াশোনা করো ঠেকাতে পারবে না। তন্নি এর পরের বার যদি, এবারই আমি আশাবাদী, এর পরের বার যদি না হয়েছে তন্নি, মৌমিতা আর তামসিকে ছোটদের ধরে বেঁধে নিয়ে চলে আসবো। না না ম্যাম, এর পরের বার আমার হবে, আমার নিজেরই খারাপ লাগছে। হতেই Question হবে। নেই, করতেই হবে। কোয়েশ্চেন দেখেই বুঝেছিলাম যে আমার এবারকে কেউ ঠেকাতে পারতো না, মানে ইয়েতে, কিন্তু আমার ব্যাড লাক। বললাম তো যে প্রথম দিন থেকে বলে যাচ্ছি, একটুখানি পড়াশোনা তৈরি করে করে যান, চলে যান, পেরে যান। মৌমিতাও তাই। ও দিদি, একটুতে হবে না, অনেক করতে হবে। ওরকম একটু একটু মনে হয়, কিন্তু একটু করলে না এত কনফিউশন হয়, ও একটুতে হবে দেখো, না, অনেকটাই করতে হয়। না, একটা জিনিস আমি বলি যে একটা স্টেজ অফ, মানে একটা স্টেজ অফ লেভেলে চলে গেছো, তাই তো? নিজেকেও খানিকটা খেটে পড়তে হবে, নিজেকেও খানিকটা জানার চেষ্টা করতে হবে। আমি এই যে হাইড্রেকেটা বলে দিচ্ছি, তারপর হাইড্রেকেটা একটুখানি কিচ্ছু না, ভীষণ সোজা করে নেটে দেওয়া রয়েছে এনসাইক্লোপিডিয়া, একটু হাইড্রেকেটটা পুরোটা পড়ে নে, দেখবি ব্যাস ঝরঝরে হয়ে যাবি, একদম ঝরঝরে হয়ে যাবি। আমিও তো সব বিষয়ে পণ্ডিত নই। আমি যদি বলি ফিলোসফির সব সাবজেক্টের সমস্ত কিছু সব পারবো, তাহলে আমি মিথ্যে বলছি। আমাকেও করতে হয়। সুতরাং সবাইকেই চেষ্টা করতে হবে, এটা একটা রেসিপ্রোকাল সম্পর্ক। আমিও চেষ্টা করবো, তোমরাও চেষ্টা করবে, তবে হবে। তবে আমি একদম দৃঢ় মানে আশাবাদী তন্নি আর মৌমিতা। হাবুডুবু খাচ্ছে তামসী হচ্ছে এই পিএইচডি নিয়ে ইত্যাদি নিয়ে, প্লাস ছেলে ছোট, তোদের দুজনের কিচ্ছু নেই। সাথী ধুমধুমার গতিতে পড়াশোনা কর, যেন কেউ ঠেকাতে পারবে না। বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি, পারমিতা, শাবানা, মৌসুমী, গোপা 4 জনই বেরিয়ে গেল। পরীক্ষা তো হচ্ছে, এটা তো হচ্ছে, এসএসসি নাই হচ্ছে না, এটা তো হচ্ছে। ওকে চলো, বলো। বলছি ওই আরিফ কি আমাদের গ্রুপে আছে? মমিতা তো সেন্ড করলো, উনি কি পেয়েছে? না, আমি তো কোনো গ্রুপে নেই। ওকে হ্যাঁ, গ্রুপে নাম্বারটা নিইনি, ওকে গ্রুপে নিইনি এই কারণে ও তো এখনো বুঝে উঠতে পারছে না যে ম্যাম কেমন কি পড়বে না না পড়বে, ওটা কিছু বুঝতে পারছে না। ম্যাডাম আমি পড়বো, আপনি অ্যাড করে নিন আমাকে। এই কে আছিস ওকে অ্যাড করে নে, অ্যাডমিন কে আছিস অ্যাড করে নে। ও তাও তো এক কথা, আমি কি করবো নেটে? বাবা এই সমস্ত জিনিস তোমনি একটু করে দিতে পারিস না? কি যে করিস, দাঁড়া 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 দাঁড়া। আমি পারবো, কিন্তু নাম্বার তো আমাকে জানতে হবে। নাম্বারটা কি আমি বলবো? না না, দেখছি আমি কোথায় গেল, এই তো। আরে তোর নিয়ে আমি একটু আধটু কিছু পারি রে, জয়েন টয়েন করতে পারি। আপনি অনেক কিছুই পারেন, চেষ্টা করুন আরো পারবেন। ওকে পাঠিয়েছি তো, আজকে পাঠিয়েছি, পাঠিয়েছি তো। এই সমস্ত না যন্ত্রের যন্ত্রাংশ আমার মোটে সহ্য করতে ইচ্ছা করে না, জানিস না। ওকে চলো, আরিফ একটুখানি আজকে ইয়েতেই দেখো, ঠিক আছে, যে তোমার পাঠিয়েছে সেটা একটু দেখো। আরে
অমৃতা মাসি ফোন করছে, বলছে ক্রিটিক অফ টেকনোলজিক্যাল সিভিলাইজেশন। তাহলে হাইড্রেগার কি করছে, এই যে টেকনোলজিক্যাল যে সভ্যতা মানে যান্ত্রিক সভ্যতা, সেই যান্ত্রিক সভ্যতার কোথাও যেন তার মনে হয়েছে এই যান্ত্রিক সভ্যতার সঙ্গে দর্শনের জায়গাটার মধ্যে কোথাও যেন একটা পার্থক্য আছে, এটা তিনি মেনে নিতে পারছেন না। সেটা একটু দেখি হাইড্রেগার কি বলছেন, মাথায় রাখবে সবসময়। হাইড্রেগার খুঁজতে চলেছেন বিংকে। মানুষ তার একটা সত্তা নিয়ে জগতে যখন রয়েছে, যখন সে নিজেকে ওয়ার্ল্ডের মধ্যে খোঁজ করছে, তখন কিন্তু সে হচ্ছে ডিজাইন। এই ডিজাইনের থেকে তার সমস্ত জগতের মধ্যে থেকে সে নিজেকে আস্তে আস্তে রিয়ালাইজ করে সে তার বিং এর সত্তাকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল কথা। এবার বলছে ক্রিটিক অফ টেকনোলজিক্যাল সিভিলাইজেশন, দ্য সেন্ট্রাল প্রবলেম অফ দ্য মডার্ন হাইলি কমপ্লেক্স ওয়ার্ল্ড ইজ নট আইডিওলজিক্যাল বাট প্র্যাকটিক্যাল। যে মূল সমস্যাটা হচ্ছে কি, যে আজকের যে আধুনিক যে সভ্যতা, যে জগৎ, সেটা অনেক বেশি জটিল। এটা আইডিওলজিক্যাল নয়, এটা প্র্যাকটিক্যাল। It is neither relevant nor important today to win followers for a particular ideology or theory. মানে আজকের যে জগৎ, সেই জগতের মধ্যে থেকে আমি কোনো আইডিওলজি খুঁজবো বা কোনো থিওরি খুঁজবো, এই যে যান্ত্রিক সভ্যতা, এই যান্ত্রিক সভ্যতার জন্য কিন্তু এটা খোঁজার জন্য এটা কিন্তু রেলিভেন্ট জগৎ নয়। But to inspire in man a sense of responsibility and freedom. কিন্তু এটা আমাকে কি করে, আমাকে ইন্সপায়ার করে যে আমার কোথায় হচ্ছে রেসপন্সিবিলিটি আছে, কোথায় স্বাধীনতা আছে, আমার কি কি রেসপন্সিবিলিটি আছে, কি কি স্বাধীনতা আছে, এই সেন্স আমাকে দেয় এই জগৎ, আমাকে ইন্সপায়ার করে। যদি এই জগতের মধ্যে আমি কোনো আইডিওলজি বা কোনো থিওরি খুঁজে পাবো না। If there is this sense, the processes of communication is facilitated. If there is this sense, the process of communication is facilitated. যদি আমরা এর মধ্যে থেকে এইরকম ধরনের সেন্স পাই যে আমি ফ্রিডম, আমি রেসপন্সিবিলিটি বা আইডিওলজি কোনো খুঁজে পাচ্ছি, the process of communication is facilitated, তাহলে আমরা একটা কমিউনিকেশনের জায়গা আমরা তৈরি করতে পারবো বা বলতে পারবো। কি বলছে, কি কমিউনিকেশন? দ্য ওয়ার্ল্ড পিস ক্যান নট বি অ্যাকম্প্যানিশড বাই রাইজিং স্লোগান। তুমি জগতে শান্তি আসুক, জগতে শান্তি আসুক এরকম চিৎকার করে করে তুমি কোনো দিনও স্লোগান দিয়ে তুমি কোনোভাবেই জগতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। উই রিকোয়ার ফর দিস পারপাস ইন্ডিভিজুয়ালস হু আর ফ্রি। এর জন্যে এই আমার স্বাধীন সত্তাকে আবিষ্কার করার জন্য এক একজন ইন্ডিভিজুয়ালসকে তাকে মুক্ত হতে হবে। হু কমিউনিকেট ফ্রিলি অ্যান্ড অ্যাবাভ অল, যে নিজে কমিউনিকেট করবে ফ্রিলি, হু রেসপেক্টস দেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স পার্সোনালিটিস, যে নিজেকে নিজে রেসপেক্ট করবে এবং অন্যকে, অন্য পার্সোনালিটিসকে রেসপেক্ট করবে। মানে আমরা যেন, আমার যেন মনে হয়েছে এই হাইডেগারের এই জায়গাটায় তিনি যেন একটা অধ্যাত্ম, মানে একটা অতীন্দ্রিয় রকমের বিংকে খুঁজে পেতে চাইছেন এই জগতের মধ্যে থেকে, যেখানে আমি পিস পাবো, একটা আনন্দ, মানে ওই বুদ্ধ কথা অনুসারে নির্বাণের মতো। বলছি সেটা কিভাবে পাবো? আমি পেতে পারি যেটা হচ্ছে আমার প্রত্যেকে আমরা ফ্রি, আমরা প্রত্যেকে চিৎকার চেঁচামেচি করে স্লোগান দিলে আনন্দ আসুক আনন্দ আসুক আমরা পাবো না। প্রত্যেকের রিয়ালাইজেশনের দ্বারা আমরা সেই আনন্দটা পেতে পারি। তার জন্য আমাকে কি করতে হবে? নিজেকে নিজে রেসপেক্ট করো, অপরের যে পার্সোনালিটি তাকেও তুমি রেসপেক্ট করো। এ ফর ইউর রাইট দ্য পিস ইজ পসিবল। ফর ইউর রাইট শব্দটা যেটা হচ্ছে তোমার হচ্ছে হয়তো জার্মানি বা ইত্যাদি, আমি জানি না ঠিক, এই যে একটা আনন্দময় শান্তিময় একটা প্রশান্তি, প্রশান্তি বললে ভালো হয়, এরকম একটা প্রশান্তি ইজ পসিবল ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার ইজ পিস ইন ইচ হার্ট। এইরকম প্রশান্তি তখনই সম্ভব যদি প্রত্যেকের হার্টে এই একটা শান্তি বা প্রশান্তি থাকে। ইফ ইচ ম্যান ইজ ফ্রি ফ্রম ইনার কনফ্লিক্টস, যদি প্রত্যেকটা মানুষ, আমাদের ভেতরে যে দ্বন্দ্ব হয়, কনফ্লিক্ট,
আমরা সবসময়ের জন্য মনের মধ্যে আমাদের কোনটা ভালো কোনটা মন্দ, এটা করব না ওটা করব, ভুল করছি না ঠিক করছি, আমি জানতে চাই কি করছি, এই যে আমাদের মধ্যে ইনার যে একটা কনফ্লিক্ট সবসময়ের জন্য কাজ করে, এটা থেকে আমাদের বাইরে আসতে হবে। If each can be from the desire to subject others to his will, each can be from the desire to subject others, প্রত্যেকের মধ্যে যে ডিজায়ার আছে, আদার্সের যে ইচ্ছা তার সঙ্গে যদি মিলে যায়, আমার যা ইচ্ছা তোমার যা ইচ্ছা তা যদি মিলে যায়, আমি আমাকে রেসপেক্ট করছি তোমাকে রেসপেক্ট করছি, এইগুলো যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা প্রত্যেকের প্রশান্তি আনন্দের দ্বারা কিন্তু জগতের আনন্দ আনতে পারবো। That is why existentialists attach from the desire to subject others to his will. সেই কারণে বলছে এক্সিস্টেন্সিয়াল মানে অস্তিত্ববাদী যারা, তারা কি বলছে, from the desire to subject others to his will. আমি সাবজেক্ট, আমার যে ইচ্ছা অন্যের ইচ্ছা বা অন্যের যে ইচ্ছা তার দ্বারা যদি সমৃদ্ধ হয় তবেই কিন্তু মানে জগতে একটা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। That is why existentialists attach so great importance to the problem of inner conflicts. That is why existentialists attach so great importance, এই জন্য বলছে যে এই যে মনের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব আমাদের মধ্যে হয়, সেটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা আমাদের। যখন আর অন্তর্দ্বন্দ্ব থাকবে না, কনফ্লিক্ট থাকবে না, তখন যেন আমরা নিজেকে ওই রকম জায়গায় সত্তায় নিয়ে যেতে পারবো। The traditional philosophies do not consider these problems philosophically worthwhile. কিন্তু ট্র্যাডিশনাল ফিলোসফি যারা, গতানুগতিক ফিলোসফাইজ যারা যেরকম ভাবে বলেছে, তারা কিন্তু এই ফিলোসফির এই মূল্যটা কিন্তু সেইভাবে ব্যাখ্যা করেননি। But for existentialists they are extremely crucial and fundamental. ওরা দাবি করছে যে এক্সিস্টেন্সিয়ালিস্ট অস্তিত্ববাদী দার্শনিক যারা, তারা কিন্তু এই ভিত্তিতে যেন আঘাত করেছে বা এই ভিত্তির থেকে কথা বলছে। The source of modern philosophical issues is the feeling of alienation from world, society as well as self. আধুনিক ফিলোসফির যে আলোচনা ইস্যুগুলো যেগুলো, সেগুলো হচ্ছে কি জগৎকে নিয়ে, সোসাইটি, সেলফকে নিয়ে, কি নিয়ে ইত্যাদি, এইগুলো নিয়ে। If we regard the existence and thought disparate, the problems arising out of the severance between reasons and existence cannot be rationally solved. আমরা যদি অস্তিত্ব কাকে বলে, অস্তিত্ব কার আছে, ডেকার্ট যেরকম সমস্ত কিছুকে সন্দেহ করে দাঁড় করালেন যে আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, যদি আমরা ইফ উই রিগার্ড দ্য এক্সিস্টেন্স অ্যান্ড থট ডেসপারেট, আমরা যদি আমাদের এক্সিস্টেন্স এবং এই যে চিন্তা, এই সমস্তগুলো যেগুলো আমরা দেখছি, তাহলে সেগুলো যদি আমরা কি করতে পারি, ডিসপ্যারেট করতে পারি, আমরা আমাদের চিন্তা, আমাদের যে ধরো ডিজায়ার বা যে কোনো রকমের রিজনিং যে চিন্তাগুলো আমরা করছি, এই সমস্তগুলো যে কি বলবো, আমাদের হচ্ছে সত্তা এবং চিন্তা, এই দুটোর মধ্যে যে একটা বৈসাদৃশ্য যদি আমরা দেখি আমাদের চিন্তার মধ্যে, আর যেটা আছে বাস্তবে সেটা যেন মিলছে না, যেন একটা বৈসাদৃশ্য দেখছি। The problem arising out of this severance between reasons and existence can be reasonably solved. তাহলে দেখা যাবে যে তাহলে আমরা কি করব না, রিজনিং আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। যদি আমরা দেখি ইফ উই রিগার্ড দ্য এক্সিস্টেন্স অ্যান্ড থট ডিসপ্যারেট, আমরা যদি দেখি আমাদের যেটা চিন্তা করছি আর বাস্তবে যেটা এক্সিস্টেন্স আছে সেটার মধ্যে একটা পার্থক্য আছে, দ্য প্রবলেম অ্যারাইজিং আউট, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা আসবে। তখন আমরা রেশনালি আমরা এগুলোকে সলভ করার চেষ্টা করব। দিস ক্যান বি রিসলভ ইন প্র্যাকটিস অনলি, এটা একমাত্র প্র্যাকটিসের দ্বারাই রিসলভ করা যায়। মানে তিনি বলতে চাইছেন এক্সিস্টেন্সিয়ালিজমের জায়গা থেকে যে এক্সিস্টেন্সিয়ালিস্ট কি দেখছে, যে আমি যে চিন্তা করছি এটা জল, আর বাস্তবে দেখছি এটা ফল, তাহলে আমার জল আর ফল দুটো আলাদা হয়ে গেল। তখন আমি রেশনালি এটাকে রিমুভ করার চেষ্টা করবো, যে আমি যেটা জল দেখছি সেটা কি আদৌ জল না এটা ফল, রেশনালি ক্রিটিসাইজ করে বিশ্লেষণ করে আমি এটাকে সলভ করার চেষ্টা করব। কিন্তু এটা একমাত্র হয় প্র্যাকটিক্যালি।
হাইডেগার বলছে a true harmony is not a harmony of ideas or thoughts but a harmony of desires. খুব সুন্দর কথা বলেছেন যে a true harmony মানে যদি আমরা সকলের কিছুর সঙ্গে একটা একাত্ম করতে চাই, একটা হারমোনি, সকলের মধ্যে একটা সমন্বয় সাধন করতে চাই প্রকৃতপক্ষে, তাহলে সেই হারমোনি আমাদের আইডিয়া বা থটস, ধারণা বা চিন্তার যে মধ্যে একটা থাকবে। মানে আমি দেখছি গাছের পাতা সবুজ, তুমিও দেখছো গাছের পাতা সবুজ, ও দেখছে গাছের পাতা সবুজ, অতএব আমাদের আইডিয়া, চিন্তাটা আর বাস্তবের সঙ্গে মিল হয়ে গেল, ব্যাস এটা হয়ে গেল, আমাদের হারমোনি হয়ে গেছে। বলছে তা হবে না, হারমোনি কার লাগবে? এ হারমোনি অফ ডিজায়ার। আমাদের যে চাহিদা, সেই চাহিদার মধ্যে যদি একত্ব থাকে তাহলেই আমরা ট্রু হারমোনি নিয়ে আসতে পারবো। তারা কোথায় চলে গেল? এখানে আমি একটুখানি বলি কেন বলছে থটস, আইডিয়াস। জলটাতে খেলে আমাদের তৃষ্ণা নিবারণ করে, কিভাবে পাওয়া গেছে বলতো? ভাব, সেই প্রাচীন কালে প্রাচীন জায়গায় চলে যা, যেখানে কিচ্ছু জানিস না, তুই কিছুই জানিস না, নতুন ইনভেন্ট করছিস, তাহলে ওটা যে জল এবং ওটা খেলে আমি যে বাঁচবো, এটা কিভাবে পেয়েছে মানুষ? একটু ভাব। চাহিদা থেকে। গুড। তোর চাহিদা, তোর ডিজায়ার যখনই হচ্ছে তোর ওই রকম ধরনের একটা পেইনফুল একটা সিচুয়েশন হচ্ছে, তুই ওটা পেয়েছিস, তুই ডিজায়ার করছিস, ওটাই আমি দৌড়ে যাচ্ছিস নদীর কাছে, দেখলি বেঁচে গেলি। আর একজন তার ওরকম পেইনফুল সিচুয়েশন, ডিজায়ার করলো, পেয়ে গেল। আর একজনের এরকম। তাহলে আমরা বাস্তবে যেটা দেখছি, পাচ্ছি, is it idea or thought or it is a desire? হাইডেগারের কথা অনুসারে তিনি এটাকে ডিজায়ার বলছেন, যে আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, সেই ডিজায়ার থেকে আমরা এগুলো পেয়েছি। তাই বলছে a true harmony is not a harmony of ideas or thoughts but a harmony of desires. A true philosophy is not a philosophy of substance. ফিলোসফি শুধুমাত্র ওই দ্রব্য নিয়ে কথা বলবে তা নয়, বাট রাদার এ ফিলোসফি অফ এক্সিস্টেন্ট, এ ফিলোসফি আর ইমিডিয়েট এক্সপিরিয়েন্সেস। কি আছে, আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি কি ডিজায়ার করছি সেটাকে পাওয়ার জন্য, ফিলোসফির আলোচ্য বিষয় তাই হওয়া উচিত। The true nature of the philosophy is not thinking about the being, but participating in its movement. তুই বিংকে নিয়ে চিন্তা করবি না, বিং তুই পাওয়ার চেষ্টা করছিস, কিন্তু তুই যদি মনে করিস আমি বিংকে পাওয়ার চেষ্টা করছি, তাহলেই গেল, তুই বিংকে জানলি। ইটস নট থিঙ্কিং অ্যাবাউট দ্য বিং, তুই বিংকে চিন্তা করবি না, বাট পার্টিসিপেটিং ইন ইটস মুভমেন্ট, তুই সেই মুভমেন্টে নিজেকে পার্টিসিপেট করবি। মানে আমি ব্রহ্ম হব ব্রহ্ম হব ব্রহ্ম হব এরকম করে চেঁচালে হবে না। যে মুভমেন্ট চলছে, যা যা বলছে, সেগুলোর মধ্যে তুমি চলো, পৌঁছে যাবে। আমি হিমালয়ের মাথার উপরে উঠবো বলে আমি সেই মুভমেন্টে যাচ্ছি, তা করলে হবে না। আমি যে রাস্তায় অপরকে রেসপেক্ট করব, নিজেকে রেসপেক্ট করব, নিজেকে জগতের সঙ্গে কনসার্ন করব, নিজেকে জগতের থেকে যাবতীয় কিছু যেগুলো রিয়ালিটি আছে সেই রকম জিনিসগুলো থেকে নিজেকে নিয়ে ভাববো। এই যে মুভমেন্ট, বিংকে পাওয়ার যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে তোমাকে অংশগ্রহণ করতে হবে। দ্যাট ইজ কমিটমেন্ট, এটাই হবে তোমার কমিটমেন্ট। The existentialist philosophy does not have any definite aim, because life being movement and flow, which is not mere mechanical change. বলছে যে এই যে লক্ষ্যটা, এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার যারা, উইটগেনস্টাইন বলো, তারপরে আর কে আছে উইটগেনস্টাইন ছাড়া, আর কে আছে, সার্ত্রে, এরা যারা
বলছেন তারা এই লক্ষ্যটা বলতে ভুলে গেছিলেন, এই লক্ষ্যটাকে বলতে ভুলে গেছিলেন যে আমি বিংকে পাওয়ার চেষ্টা করব ওইভাবে নয়, আমি মুভমেন্টে অংশগ্রহণ করবো। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে তুমি হওয়ার চেষ্টা করো স্বতঃস্ফূর্ত ভাবে, বাই স্পন্টেনিয়াসলি তুমি এই ফ্লোতে অংশগ্রহণ করো এবং সেখানে এসো। তাই বলছে এক্সিস্টেন্সিয়াল ফিলোসফার্সরা তারা এই লক্ষ্যটাকে ধরতে ভুলে গেছিলেন। কারণ এই যে ফ্লোটা, এই যে মুভমেন্ট তুমি যার মধ্যে অংশগ্রহণ করবে, সেটা কিন্তু মেকানিক্যাল চেঞ্জ নয়, হুইচ ইজ নট মিয়ার মেকানিক্যাল চেঞ্জ। এটা একটা যান্ত্রিক ভাবে চেঞ্জ নয় যে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়ে যাবে, সব ভারতবর্ষের সমস্ত মানুষগুলো সব একদম কি বলে তমগুণ থেকে একেবারে সত্যগুণে ট্রান্সফার হয়ে যাবে। দ্যাট ইজ নট এ মেকানিক্যাল চেঞ্জ, এটা মেকানিক্যাল চেঞ্জ হবে না, বাট এ ক্রিয়েটিভ অ্যাডভান্স। ক্রিয়েশন চাই, নিজেকে নিজে সৃজনাত্মক করে তোলো নিজেকে নিজে। It is not possible to tie down life of any particular aim. It is not possible to tie down life to any particular aim. এটা তোমার পার্টিকুলার যে এম গুলো আছে সেগুলোকে তোমাকে নষ্ট না করেও তুমি কিন্তু পসিবল করতে পারো। লাইফ ক্যান নট বি এইমলেস অর হ্যাভিং অ্যান এইম। লাইফ কোনোদিনও এইমলেস নয়, লক্ষ্য থাকবে, তার একটা লক্ষ্য থাকবে, বাট অনলি ইনঅথেন্টিক অ্যান্ড অথেন্টিক। কোনটা অথেন্টিক আর কোনটা ইনঅথেন্টিক সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। An authentic existence is the only aim that life has, but this is not some future state, but a present quality of life. Authentic existence বলছে, এখানে মনে হয় একটা জিনিস ভুল, inauthentic existence হবে, is not the only aim that life has। মানে inauthentic existence, হ্যাঁ আমার লাইফ আছে কিন্তু আমার কোনো ফিউচার কোনো স্টেট নেই, মানে আমি বিং এর সত্তার জায়গায় নিজেকে পৌঁছাতে পারবো না, বরঞ্চ আমি কি করতে পারি, আমার এই যে বর্তমান লাইফ আছে সেই লাইফের মধ্যে আমি খেয়ে দিয়ে আমি থাকতে পারি। An authentic life can be personal only. The existentialism condemned both historicism and the scientific philosophy. সুতরাং এই যে জায়গাটা, এই সাইন্টিফিক ফিলোসফি বলে, এটাকে খোঁজার চেষ্টা করেছিলেন এক্সিস্টেনশিয়ালিজমরা, কিন্তু হাইডেগার বলছে আমরা এর মধ্যে পাবো না। এই যে জগৎ, সেই জগতের মধ্যে আমরা কিন্তু এইভাবে একে খুঁজে পাবো না। আমাদেরকে খুঁজতে গেলে একটা রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচটা থাকবে, অন্যরকম একটা রিয়ালাইজেশন থাকবে, সেখান থেকে আমরা এটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে হাইডেগারের কথা। বোঝা গেছে? মোটামুটি যাচ্ছে ম্যাডাম। মোটামুটি যাচ্ছে, মোটামুটি গেলেই হবে। একদিনে কি সবকিছু বোঝা যায় না, একদিনে সমস্ত কিছু ধরা যায়, তাই না? বারবার করে পড়তে হবে, বারবার করে পড়তে হবে, তবে হবে। আচ্ছা চলে আসি প্র্যাগম্যাটিজমে। রয়ে গেছে? প্র্যাগম্যাটিজমে চলে আসি। হাইডেগার অ্যাকচুয়ালি বিইং এর ধারণাটাকেই বেশি করেছেন, মানে সবটাকে। হ্যাঁ, তিনটে বিষয়ের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে? একটা হচ্ছে ডিজাইন, বিং দেয়ার, মানে এই জগতে যেটা দেখতে পাচ্ছি আছি, টাইম আর বিং। এবার বলছে যে এক্সিস্টেনশিয়ালিজমটা অস্তিত্ববাদী দার্শনিক, তারা এই বেশি এক্সিস্ট নিয়ে বেশি পরিমাণে নাচানাচি করেছিলেন, কিন্তু ফিলোসফির এইরকম জায়গা হতে পারে না। ফিলোসফি যদি ওই রকম যা আছে জগতে তাই নিয়ে করে, তাহলে সায়েন্সের দরকার পড়বে কেন? ফিজিক্স কেন আসবে? বোটানি কেন আসবে? জিওলজি কেন আসবে? তাহলে জুলজি, বোটানি এরা সব এক হয়ে যাক। ফিলোসফিটা আলাদা ওই কারণে, তাই না? যেমন একটা হচ্ছে কোন একটা জিনিস, ধরো একটা ঘট দেয়া হলো সামনে, একজন সায়েন্সের আছে, একজন কেমিস্ট্রি আছে। সায়েন্স ইন দ্য সেন্স অফ ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, ম্যাথ, ফিলসফি। কেমিস্ট্রি কি বলবে? এর মধ্যে এতটা ইলেকট্রন, প্রোটন, হেনাতানা ইত্যাদি, কেমিস্ট্রি ওইভাবে ব্যাখ্যা করবে। ফিজিক্স বলবে এর ভেতরে কতটা ভর আছে, কতটা ঘনত্ব আছে, কতটা মাধ্যাকর্ষণ শক্তি টেনে নিচ্ছে, এইসব কথা ওরা বলবে। ম্যাথস বলবে এটাকে যদি আরেকটু কোয়ান্টিটিতে কম করা যায় তাহলে এই দিয়ে এত কিছু তৈরি করা যেতে পারে। এক একজন, কিন্তু
ফিলসফি যে সে বলবে অন্য রকমের কথা, বলবে কিনা সেই তাদের থেকে আলাদা হবে। সবার থেকে আলাদা হবে। মানে আমরা বন্ধুরা এরকম বসি, যেখানে তোমাদের কথাগুলো বাদ দাও তো, তোমাদের কথা কোনো মানে হয় না, মানে হ্যাঁ মানে হয় না এটাই, কিন্তু আমি মানে বুঝিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগে। ফলে প্রত্যেকের আসপেক্ট, চিন্তা ভাবনাটা তারা সেইভাবে দেখে। আমাকে যদি বলে প্লেটোকে দেখতে, আমি কিভাবে দেখবো প্লেটোকে? প্লেটো রাষ্ট্র তৈরি করেছে, প্লেটো রাষ্ট্রে এই ধরনের নাগরিক থাকবে, সেই কথা বলবো না। প্লেটোর আইডিয়া নিয়ে আমি কথা বলবো। পলিটিক্যাল সায়েন্স আসলে বলবো থাক, আমি হচ্ছে এই নিয়ে কথা বলি। ফলে প্রত্যেকের জায়গাটা আলাদা। ওইটা হাইটেকার আমার পড়ে মনে হয়েছে যে একদম যারা ইন্ডিয়ান বেসিক কনসেপ্টের জায়গাটা মানে তুলে ধরার চেষ্টা করছেন। যেহেতু আমরা জানি যে ওয়েস্টার্নকে আমরা বলি মেটেরিয়ালিস্টিক ফিলোসফি, কারণ ওরা অনেক বেশি মেটেরিয়ালিস্ট। আমাদের যেরকম স্পিরিচুয়াল মানে আমরা মনের একটা উন্নতির কথা চিন্তা করি, মনের একটা মানে আপলিফট করার চেষ্টা করি, কিন্তু ওরা হচ্ছে যেন এই জগৎই শেষ, অতএব এই জগতের নলেজ কিভাবে পাবে, কি সাবস্টেন্স আছে, কটা সাবস্টেন্স আছে, এইসব নিয়ে এর মধ্যে যেন সীমিত। কিন্তু কন্টেম্পোরারি ফিলোসফার যারা, তারা হচ্ছে যেমন আমরা পরে যদি দেখি মুর, যে এই মুর তোমরা জানো ন্যাচারালিস্টিক ফ্যালাসি তার বিখ্যাত, রাইল, এদের জায়গা থেকে দেখবো ফিলোসফি যেন একটু একটু করে সরে সরে তার মধ্যে যেন একটা ক্রিটিক্যালি সায়েন্স ঢোকানোর চেষ্টা হচ্ছে। ফলে তার ওই অ্যাবস্ট্রাক্টনেস যেটা হচ্ছে ফিলোসফির মূল একটা এসেন্স, সেটা চলে যাচ্ছে। তো সেটাকে একটুখানি বাঁচানোর চেষ্টা করলেন হাইডেগার। ওকে, চলো 2 মিনিট জল খেয়ে নাও, তারপরে আমি পড়াচ্ছি আবার, জাস্ট 2 মিনিট। আচ্ছা চলো, প্র্যাগম্যাটিস্ট, প্রয়োগবাদীরা এবার কি বলছে দেখি। প্রাইসের কথা, প্রাইস কি বলছে, সিএস প্রাইস কি বলছে? প্রাইস প্র্যাগম্যাটিক ডক্ট্রিন অফ বিলিভ। আচ্ছা শোন কি বলছি, শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছিস? বলবি তো, হ্যাঁ না বলবি তো। বলছি যে আমার মেয়ের কালকে পরীক্ষা, বুঝলি, অনলাইনে পরীক্ষা দিচ্ছে, সে আমায় জ্বালিয়ে মারছে, আজকে আমায় ছাড়তে হচ্ছে। সোমবার দিন বসছি আবার তোদের সঙ্গে, ঠিক আছে? আর বলিস না রে বাবা, কি অনলাইনে পরীক্ষায়, পরীক্ষার কোনো মানে আছে বলে আমি অন্তত পক্ষে জানি না। এই নীলমণি, জুমাদি কেমন নাম্বার দেয় রে? ম্যাম খুব কম নাম্বার দেয়। ম্যাম 5 পাওয়ার খুব চাপ। আচ্ছা, মৌমিতা তো পাস আউট হয়ে গেছিস। নীলমণি কি এবার 3rd সেম? হ্যাঁ ম্যাম। আর এই অরুণ মাহাতো কেমন দেয়? মৌমিতা? অরুণ স্যারও ভালো দেয়, জুমার মতো ভালোই দেন।
মানে ম্যামের একটু পছন্দের কেউ হলে ম্যাম তাকে 9 9:30 তো দিয়ে দেবেই। পছন্দের আবার দরকার অনলাইনে আবার পছন্দ অপছন্দের এই আরিফ আমরা কি এরকম করে নাম্বার দিই পছন্দ অপছন্দ দেখে? হোম ইউনিভার্সিটিতে হয় এরকম, মানে ম্যামকে একটু বেশি তেল মারতে পারলে ম্যাম এইসব একটু হয়। অ্যাকচুয়ালি শুধু ডিপি স্যারই জানে, মানে দীপায়ন স্যারই জানে যে আমার মেয়ে হচ্ছে সুপর্ণা, আর কেউ জানে না। আমি কাউকে কখনো বলিনি যে পড়ছে আমার মেয়ে পড়ছে পড়াশোনা করছে, তো পরীক্ষা দিচ্ছে করুক, নিজে থেকে নিজেকে চেনা দরকার নেই, কারণ যাদবপুরে সবাই চেনে আমাকে, আমি কাউকে কোনো কিছু বলিনি। এপিএম শুধু জানে, এপিএম যেহেতু তার কাছে সমস্ত কিছু, এইচওডি তো এখন এপিএম। লাইব্রেরি কার্ড করতে পারছে না, কিচ্ছু না, যেতে পারছে না, কি যে হচ্ছে একটা চলছে। যাই হোক, ওর পরীক্ষাটা একটু ঠেকাই, বুঝেছিস? ঠেকিয়ে নিয়ে কালকে আমি হচ্ছে তোর ইয়ে নিয়ে বসবো, কি বলে কি জানা বলেছিল, প্রত্যক্ষ শ্রেণী বিভাগ নিয়ে বসবো। তবে আমি রিকোয়েস্ট করবো সবাই থাকিস তোরা। কালকে কি আলোচনা হবে ম্যাডাম? কালকে হচ্ছে প্রত্যক্ষ শ্রেণী বিভাগ নিয়ে একেবারে নির্বিকল্প সবিকল্প সামান্য রকম জ্ঞান, ওটা যোগযোগ সন্নিকর্ষ সব বলে দেবো। আচ্ছা, আমি একটা কি দেবো বলেছিলাম না তোদেরকে? আমাকে তো কিছু একটা পাঠাচ্ছিলেন। কি বলেছিলাম? কি কোশ্চেন? ডোর স্টেপ। স্টেপের আইডি পাসওয়ার্ড। হ্যাঁ, আইডি পাসওয়ার্ডটা নিয়ে যেত, নিয়ে এসে দিয়ে দিত। আমি লিখে রেখেছিলাম কোথায় একটা, তারপর খুঁজে পেয়েছি। এবার যদি ওটা না খুলতে পারিস আগে তোর নিয়ে চেষ্টা করে দেখ, তারপর ওদেরকে বলে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি জেনারেলি পাঠিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? তোদের যাতে সিলেবাসটা অনেকটা শেষ হয়ে গেছে, তোরা ডোর স্টেপটা নিয়ে বস, ঠিক আছে? হ্যাঁ বল। একদিন একটু লজিকটা নিয়ে বসো, ওই কোয়ান্টিফিকেশনটা। কোয়ান্টিফিকেশন, সরাসরি কোয়ান্টিফিকেশনে চলে যাব তো কালকে থেকে খানিকটা করে করাই, ওই ইয়ে দিয়ে বোর্ড দিয়ে তুলে দিকে পাঠিয়ে দিচ্ছ। ডোর স্টেপ দেখতে তারা দেখি আমি পাঠিয়ে দিয়েছি তুলে দিকে। আচ্ছা, তন্নি তোকে পাঠিয়ে দিয়েছে মামা, ঠিক আছে? হ্যাঁ পেয়েছি। পেয়েছিস তো? তাহলে কালকে থেকে নিয়ে বসবো, কোন দেখি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকে আমাকে একটু ছেড়ে দে, কালকে নিয়ে বসে সোমবার দিনকে প্রাইস আর ইয়েটা বাকি আছে তো করে আমি ফেব্রুয়ারি থেকে শুরু করবো এখন আবার নতুন। ওকে, সবাই ভালো থেকো। মৌমিতা, তোর কিন্তু প্রচন্ড ঠান্ডা লেগেছে, সাবধানে থাকবি। দেবল কথা বলতো দেখি, দেবল কথা বল। এই তো কথা বলছিলাম। হ্যাঁ, সাবধানে থাকবি। হ্যাঁ ম্যাম। মমিতার যথেষ্ট ঠান্ডা লেগেছে। এই মা কেমন আছে, বোন কেমন আছে? মমিতার বোনের তো জ্বর কাল থেকে, মারও ঠান্ডা লেগেছে, সর্দি কাশি আছে। কি সুন্দর কথা, বাবা সুস্থ থাক তোরা অন্তত পক্ষে। ঠিক আছে, চলো। ওকে, আর এর মধ্যে যদি পারি তাহলে আমি ভয়েস মেসেজ দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, ওকে, গুড নাইট। ম্যাডাম।